নমস্কার। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং হিন্দু নিউজ পেপার থেকে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে বা যে ইম্পর্টেন্ট নিউজ থাকে সেটা আমরা ডিসকাস করি। তো আজকে হচ্ছে 6 জুন। তো আজকে প্রথম এডিটোরিয়াল যেটা আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ নিয়ে বা ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে, দ্য ইউনিভার্সিটি ভার্সেস কনস্টিটিউশনাল প্রোটেক্টেড স্পিচ। বেসিক্যালি এই এডিটোরিয়ালে বলা হচ্ছে যে আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে সেইটা একটা ইউনিভার্সিটিতে বা একটা আমাদের যে বর্তমানে যে পরিস্থিতি, ঠিক আছে, ফেক নিউজের যে পরিস্থিতি, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এবং কিভাবে আমরা দেখতে পারবো যে কনস্টিটিউশনাল বাইন্ডিং কী কী জিনিস রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু রাইটার তুলে ধরছে। তো আরম্ভ করি। কি বলতে চাইছে যে গিভ মি দ্য লিবার্টি টু নো আটার টু আর্গিউ ফ্রিলি অ্যাকর্ডিং টু কনসিয়াস অ্যাবাভ অল লিবার্টিস, ঠিক আছে। তো এইটা বেসিক্যালি জন মিল্টনের কোট, যেটা কি এরিও প্যাজিটিসিয়া টিকা, ঠিক আছে। প্রোনাউন্সিয়েশনটা একটু দেখে নেবে, এখান থেকে নেওয়া হয়েছিল। পারলে তোমরা এটা নোট করে নিতে পারো, নিজের আনসারে কোট করে দিতে পারো। এইসব নিজের আনসার বা এসেতে এইগুলো কিন্তু কোট করে দিতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে ফ্রিডম অফ স্পিচকে নিয়ে, originally introduced in response to the introduction of printing press in England in 1538। তো 1538 সালে বেসিক্যালি যখন প্রিন্টিং প্রেস ইন্ট্রোডিউস করা হয়েছিল, তোমাকে প্রায়র পারমিশন নিতে হবে, ঠিক আছে। তুমি যদি প্রেসে কোনো জিনিস লিখতে চাইছো বা কিছু জিনিস যেটা বর্তমানে যেটা এডিটোরিয়াল, ঠিক আছে, তুমি যদি এটা লিখতে চাইছো সেই সময় তোমাকে কিন্তু প্রায়র পারমিশন নিতে হবে ফ্রম ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে। এই জিনিসটা তখন ছিল। তো এই ব্যাপারেই কোট করে এইখানে রাইটার বলতে চাইছে, ঠিক আছে। তো এর ছাড়া আর কি, এবং অথর হ্যাড টু অবটেন পারমিশন অর লাইসেন্স ফ্রম দ্য গভর্নমেন্ট প্রায়ার টু দ্যার পাবলিকেশন, যেটা বললাম, ঠিক আছে। যে কোনো জিনিস তুমি যদি লিখতে চাইছো বা পাবলিশ করতে চাইছো, সেটা কিন্তু প্রায়ার পারমিশন তোমাকে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে নিতে হবে সেই সময়। কখন? 1538 সালে এবং 1643, ঠিক আছে। তো এই সময় তোমাকে এই জিনিসগুলো করতে হতো। সেটার কনটেক্সটে বর্তমানে যে সিচুয়েশন, ঠিক আছে, যেমন কি আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, ঠিক আছে, যেখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়েও কিন্তু হিয়ারিং হচ্ছে, পিটিশন হিয়ারিং হচ্ছে, ঠিক আছে। তো দুটো জিনিসকে এখানে রিলেট করে বলা হচ্ছে যে সেই সময়ও কিন্তু ফ্রিডম অফ স্পিচ ছিল না, এখন বর্তমানেও কিন্তু সেটা নিয়ে আমাদেরকে কোর্টে কেস শুনতে হচ্ছে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি বলা। এবং এর ছাড়া আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, বর্তমানে আমরা কত স্থানে রয়েছি? 151তম স্থানে 180-র মধ্যে। এটা কিন্তু একটা ভাবার বিষয়, ঠিক আছে। ফ্রিডম অফ যে প্রেস রয়েছে 180টা দেশের মধ্যে কিন্তু আমরা 151তম স্থান, নট ইভেন ইন 100, ঠিক আছে। 100-র ভিতরেও নেই আমরা, ঠিক আছে। 150-র ভিতরেও নেই, ঠিক আছে। নট ইভেন 150। তো এটা একটা ভাবার বিষয় যে ফ্রিডম অফ স্পিচ আমাদের এইখানে কীভাবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, কতটা ফ্রিডম আমাদের এইখানে রয়েছে, সেই জিনিসটা কিন্তু এইখানে বলা হচ্ছে, ঠিক। তারপরে চলে আসি যে দ্য লেবেলিং অফ ওপিনিয়ন অ্যাজ অ্যাক্টিভিজম, ঠিক আছে। অ্যাক্টিভিজমকে, ওপিনিয়নকে অ্যাজ অ্যান অ্যাক্টিভিজম কীভাবে লেবেলিং করা হচ্ছে দেখে নাও। অ্যাক্টিভিজম, হোয়াট ইজ অ্যাক্টিভিজম? অ্যাক্টিভিজম হচ্ছে এইখানে যারা কি সোশ্যাল বা পলিটিক্যাল এই দুটো জিনিসের উপরে ফোকাস করে, ঠিক আছে, আমাদের যে বর্তমানে যে সোসাইটি, ঠিক আছে, তার মধ্যে চেঞ্জেস নিয়ে আসার চেষ্টা করে, ঠিক আছে। তাদেরকে বলি আমরা অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিজম। তারা মানে সোশ্যালি এবং পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করে বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে যে সিচুয়েশন, সেইটার মধ্যে কিন্তু চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করে, তাদেরকে বলি আমরা অ্যাক্টিভিজম। আর ওপিনিয়ন কী জিনিস? ওপিনিয়ন হচ্ছে মতামত, ঠিক আছে। তোমার কি ওপিনিয়ন রয়েছে, আমার কি ওপিনিয়ন রয়েছে। তো আমরা বেশিরভাগ সময় কী করি যে যদি কেউ নিজের মতামত দেয় কোনো জায়গায়, সেটাকে আমরা অ্যাজ অ্যান অ্যাক্টিভিজম তাদের উপরে ট্যাগটা লাগিয়ে দিই, ঠিক আছে। তো এই জিনিসটা এইখানে বলা হচ্ছে যে যাদের যদি ওপিনিয়ন উঠে আসছে, তাহলে সেই ওপিনিয়নের ভ্যালিউ আমাদেরকে করতে হবে, ঠিক আছে। অ্যান এক্সপ্রেশন অফ ওপিনিয়ন মে বি ডাইসেন্ট বাট নট নেসেসারিলি অ্যাক্টিভিজম, যেটাকে রাইটার এখানেও বলতে চাইছে যে ওপিনিয়ন আসতেই পারে। এইটা মানে সবসময় যেন না হয় যে যারা ওপিনিয়ন দিচ্ছে তাদেরকে আমরা অ্যাক্টিভিস্টের ট্যাগ আমরা দিয়ে তাদেরকে
চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময়, ঠিক আছে। তারপরে কি বলতে চাইছে যে কয়েকটা এক্সাম্পল এইখানে বলেছে, সেটা কিন্তু এখানে তুলে ধরা। নো রাইটার শুড এক্সপেক্ট এনি ইনস্টিটিউশনাল সাপোর্ট ফর হিজ পার্সোনাল ভিউজ, ঠিক আছে। তো যদি কেউ পার্সোনাল ভিউজ দিচ্ছে, এটা নট নেসেসারিলি, মানে এটা বাধ্যতামূলক নয় যে তার পার্সোনাল ভিউর পিছনে কিন্তু কোনো ইনস্টিটিউশনের সাপোর্ট দরকার, ঠিক আছে। পার্সোনাল ভিউ বলতে তার নিজস্ব ভিউ, তার প্রাইভেসি, ঠিক আছে। সে নিজে কি চিন্তা করছে, নিজে কি ভাবছে, সেটা কিন্তু এইখানে বলা হচ্ছে। এবং তাছাড়া নো কোর্ট শুড আইডিয়ালি শাই অ্যাওয়ে ফ্রম ইটস ডিউটি অফ সেফ গার্ডিং কনস্টিটিউশনালি প্রোটেক্টেড স্পিচ, ঠিক আছে। এবং এইখানে রাইটার বলতে চাইছে যে কোর্টকেও এটা সমর্থন করা দরকার যে যদি কেউ নিজের স্পিচ দিচ্ছে, ঠিক আছে, এবং সেটাকে কনস্টিটিউশনালি ভ্যালিড, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু কোর্টকে কিন্তু এই জিনিসটা প্রোটেক্ট করা উচিত, ঠিক। তো এই জিনিসটা তুলে ধরতে চাইছে রাইটার, এবং এইখানে এক্সাম্পল দিয়েও বলে দিয়েছে যে ইউএসএ, ঠিক আছে, ইউএস সুপ্রিম কোর্ট 1989 সালে কি করা হয়েছিল, যেটা কি টেক্সাস ভার্সেস জনসন 491 US 397, এই কেস অনুযায়ী কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগটা বার্ন করা হয়েছিল, ঠিক আছে। ন্যাশনাল ফ্ল্যাগটা বার্ন করা হয়েছিল, এবং এইটা যে এক্সপ্রেশন, মানে এই যে এক্সপ্রেস করা হয়েছিল, সেটাকে কিন্তু কোর্ট প্রোটেক্ট করেছিল, যেটা কি এখানে বলা হচ্ছে যে প্রোটেক্টেড স্পিচ, ঠিক। তো এখানে প্রোটেক্টেড এক্সপ্রেশন, এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা জ্বালানো হয়েছিল, সেটা কিন্তু কোর্ট অ্যাজ অ্যান এক্সপ্রেশন সেটাকে রক্ষা করেছিল, ঠিক আছে। তো এটা একটা মানে দেখার বিষয় আর কি, একটা জাস্ট মানে একটা কি মানে খুব সুন্দর এক্সাম্পল, খুব ভালো এক্সাম্পল, যেটা কি তোমরা নিজের আনসারে বা এসেতে কোট করতে পারো, ঠিক আছে। যে এখানে কি কোর্ট ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রোটেক্ট করছে, ঠিক আছে। এইখানে আরও অনেক কটা এক্সাম্পল, 2টো না 3টে এক্সাম্পল দেওয়া রয়েছে, সেটার মধ্যে আর যাচ্ছি না, একটাই শুধু তুলে ধরলাম। এরপরে কি বলতে চাইছে যে ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট বাই চয়েস অ্যান্ড পিপল ক্যানট এক্সারসাইজ দেয়ার চয়েস ইফ দে আর নট টোল্ড অ্যাবাউট অল দ্য অ্যাভেলেবল অল্টারনেটিভস, ঠিক আছে। ধরে নাও তোমার মানে প্রোটেকশন আমরা ডেমোক্রেসি বাই চয়েস রয়েছি, ঠিক আছে, অ্যান্ড পিপল ক্যানট এক্সারসাইজ দেয়ার চয়েস, ঠিক আছে। আমরা যদি নিজের চয়েস মানে নিজের যা ইচ্ছা সেটা যদি আমরা এক্সারসাইজ না করতে পারি, তাহলে আমাদেরকে কিন্তু তার অল্টারনেটিভ কিন্তু বলে দেওয়া উচিত, বলে দেওয়া হবে, বলে দিতে হবে, ঠিক আছে। যদি আমরা নিজের চয়েস অনুযায়ী, নিজের ইচ্ছা অনুসারে যদি কোনো জিনিস না করতে পারি, তাহলে তার অল্টারনেটিভ কী, তার বিনিময়ে আমরা কি করতে পারি, তার মানে সেটা যদি না করা হয়, তাহলে তার বিনিময়ে আমরা কি করতে পারি, তার অল্টারনেটিভস কী, সেটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা রাইটার এখানে তুলে ধরছে। ইফ এ সিটিজেন ইজ নট অ্যালাউড টু এক্সপ্রেস হিজ ইমোশন, ঠিক আছে, নিজের ইমোশন সে যদি এক্সপ্রেস না করতে পারে, নিজের ওপিনিয়ন যদি সে এক্সপ্রেস না করতে পারে, নিজের ফ্রাস্ট্রেশন যদি লোককে না বলতে পারে, হিজ হ্যাপিনেস হি উইল নট ফিল সেলফ ফুলফিলড, ঠিক আছে। আমাদের যে ইমোশনস, যে ওপিনিয়ন, ঠিক আছে, যে ফ্রাস্ট্রেশন আমরা যদি লোককে নাই এক্সপ্রেস করতে পারি, তাহলে আমরা নিজেকে সেলফ ফুলফিলড মনে করব না, ঠিক আছে। এরপরে চলে আসি যে উই প্রডিউস গ্রেটার সাচ অ্যাজ আর্যভট্টা, ঠিক আছে। আমাদের ইতিহাস এখানে তুলে ধরা হচ্ছে, আর্যভট্টা, তারপরে চাণক্য, গার্গী, ভাচানাভি, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা একটু দেখে নেবে। তারপরে তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা ইতিহাসে আমরা তৈরি করেছি, যেখানে কি আমাদেরকে বলার ফ্রিডম দেওয়া হতো, ফ্রিডম অফ স্পিচ দেওয়া হতো, ফ্রিডম অফ এক্সপ্রেশন দেওয়া হতো, ঠিক আছে। এবং দেওয়া হয়েছিল, তার জন্যই কিন্তু আমরা ইতিহাসে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি, ঠিক আছে। তো এই জিনিসটা এইখানে রাইটার তুলে ধরছে, ঠিক আছে। এরপরে চলে আসি যে এক্সপ্রেশন অ্যান্ড দ্য ট্রুথ, ঠিক আছে, এক্সপ্রেশন অ্যান্ড দ্য ট্রুথ, ঠিক। কি বলতে চাইছে এইখানে, ইন অ্যান এজ অফ ফেক নিউজ লেট এভরিওয়ান স্পিক সো দ্যাট পিপল ক্যান ডিসাইড দেমসেলফ হু ইজ স্পিকিং দ্য ট্রুথ। তো বলা হচ্ছে যে এই যে আমরা এখন এমন পরিস্থিতি, যেটা বললাম প্রথমেই, যে আমরা এখন এমন পরিস্থিতি, কোন নিউজটা সঠিক কোন নিউজটা ফেক সেটা কিন্তু যাচাই করা মুশকিল, ঠিক আছে। তো এই সময়ে তোমাকে যেটা ঠিক মনে হবে, তোমাকে যেটা ট্রুথ মনে হবে, তোমাকে যেটা সত্যি মনে হবে, তোমাকে কিন্তু জোর গলায় বলতে হবে, যেন মানুষ বুঝতে পারে যে
অ্যাকচুয়াল জিনিসটা কি, ঠিক আছে, সত্যটা কি, সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারে। ঠিক আছে, মানে যে জিনিসটা সত্য তোমাকে কিন্তু জোর গলায় বলতে হবে, রাইটার এখানে তুলে ধরছে। ঠিক আছে, এরপরে চলে আসি যে ফ্রিডম অফ স্পিচ ইজ অ্যান অ্যাবসলিউট রাইট, ইনডিড নো ওয়ান শুড ইন্ডালজ ইন আননেসেসারি টক। এবার ফ্রিডম অফ স্পিচ মানে তুমি যা কিছু বলে দিলে সেটা কিন্তু নয়, তোমাকে এইখানে বলা হচ্ছে যে আননেসেসারি টকের মধ্যে ইন্ডালজ হতে না। ঠিক আছে, যা তা তুমি বকছো সেটা কিন্তু না হয়, যেটা যে মানে কনস্টিটিউশনালি যেটা ভ্যালিড বা কনস্টিটিউশনালি যেটা তোমাকে যে অধিকারটা দেওয়া হচ্ছে সেটাই কিন্তু তোমাকে এইখানে বলতে হবে, মানে তার লিমিটটা বজায় রেখে। দ্য এক্সারসাইজ অফ রাইট মাস্ট বি এইমড টু সার্ভ দ্য কনস্টিটিউশনাল অবজেক্ট, যেটা কি বললাম, অফ ফ্রি স্পিচ। ঠিক আছে, ইজ দ্য সার্চ অফ ট্রুথ অ্যান্ড হেল্পিং পিপল ইন forming opinion about governmental action and thereby ensuring sovereign people's পার্টিসিপেশন ইন দ্য গভর্নমেন্টস। ঠিক আছে, তো বলা হচ্ছে যে তোমাকে যতটুকু এই আর্টিকেল 19.19 সাবসেকশন 2 যতটুকু তোমাকে অধিকার দেওয়া হয়েছে সেটাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে এবং তোমার পার্টিসিপেশন ইন গভর্নমেন্টস, ঠিক আছে, সেটা কি তোমাকে রাখতে হবে। ঠিক আছে, নিজের পার্টিসিপেশন ইন গভর্নমেন্ট সেটা তোমাকে রাখতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসি দ্য এক্সটেন্ট অফ রেস্ট্রিকশন, মানে কতটা রেস্ট্রিকশনস আমাদেরকে বর্তমানে দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় রেস্ট্রিকশনস আছে এবং কোথায় কোথায় নেই সেটাও আমরা এখানে দেখে নেব। ঠিক, দ্য কনস্টিটিউশনাল পারমিট অনলি রিজনেবল রেস্ট্রিকশনস। ঠিক আছে, রিজনেবল রেস্ট্রিকশনস বলতে কী বোঝায় এবং সেটা করা হয়েছিল reasonable restrictions was inserted by the ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951, মানে প্রথম সংশোধনে 1951 সালে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশনসটা ইনক্লুড করা হয়েছিল। ঠিক আছে, তো রিজনেবল রেস্ট্রিকশনস বলতে কী বোঝায় এইখানে বোঝাচ্ছে হচ্ছে সোভারেনিটি, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, সিকিউরিটি অফ স্টেট, পাবলিক অর্ডার, ডিসেন্সি, মরালিটি, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন কান্ট্রিজ অ্যান্ড ডিফ্যামেশন। তো এই সব জিনিসে কিন্তু একটা রেস্ট্রিকশনস তোমাকে রাখতে হবে। ঠিক আছে, যেটা কি রিজনেবল রেস্ট্রিকশনসে বলা রয়েছে। ঠিক আছে, তো এরপরে চলে আসি নো রেস্ট্রিকশনস অন ফ্রিডম অফ স্পিচ ক্যান বি ইম্পোজড ইভেন বাই দ্য গভর্নমেন্ট থ্রু অ্যান এক্সিকিউটিভ অর্ডার। ঠিক আছে, তুমি একটা এক্সিকিউটিভ অর্ডার বার করে দিলে যে তুমি এই কথা বলবে না, তুমি ওই কথা বলবে না, তুমি এর বিরুদ্ধে বলবে না, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনো ফ্রিডম অফ এক্সপ্রেশনে কোনো রেস্ট্রিকশনস থাকবে না। রেস্ট্রিকশনস অন ফ্রি স্পিচ রিকোয়ার্স লেজিসলেশন। ঠিক আছে, সেটা কি আইন দ্বারা যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটাই কিন্তু রেস্ট্রিকশনসটা থাকবে। ঠিক আছে, তারপরে চলে আসি যে এখানে একটা কেসের উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, অনুরাধা ভাসিন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2020। ঠিক আছে, 2020 সালে এই ভার্ডিক্ট এসেছিল, যেখানে বলা হচ্ছে যে রাইট টু ইন্টারনেট অ্যাজ আ পার্ট অফ ফ্রি স্পিচ। ঠিক আছে, এটা যেহেতু লাল করে দিয়েছি, এটা তোমরা পারলে নোট করে নিতে পারো। ঠিক আছে, রাইট টু ইন্টারনেট। ঠিক আছে, তুমি যে ইন্টারনেট ব্যবহার করছো এটা হচ্ছে একটা ফ্রি স্পিচ। ঠিক আছে, ইন্টারনেটে তুমি যে জিনিসগুলো লিখছো বা যে জিনিসগুলো পোস্ট করছো, ঠিক আছে, সেটা কিন্তু একটা ফ্রিডমের মধ্যে আসে। ঠিক, এবার এমন নয় যে যা কিছু আমি পোস্ট করে দিলাম তারপরে বললাম যে আমার ফ্রি স্পিচ, না, এই জিনিসটা নয়। যতটুকু কনস্টিটিউশনালি লেজিসলেটেড, মানে কনস্টিটিউশনালি যতটা পারমিট করা হয়েছে সেটা বজায় রেখে কিন্তু ফ্রি স্পিচ তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে no institution has any right to restrict anybody freedom of speech on any ground other than once mentioned in article 19 subsection 2। ঠিক আছে, 19 subsection 2-তে যতটুকু দেওয়া রয়েছে কনস্টিটিউশনালি সেইটা ছাড়া কোনো ইনস্টিটিউশন, ঠিক আছে, ওয়েদার ইট ইজ ইউনিভার্সিটি, যে কোনো জায়গায় তোমাকে কিন্তু ওই ফ্রিডম অফ স্পিচে তোমাকে রেস্ট্রিক্ট করতে পারে না। ঠিক আছে, রাইটার এইখানে বলছে, দেখো এইখানে যে জিনিস বলা হচ্ছে সেটাই আমরা পড়ছি, আমার এইখানে নিজস্ব কিছু নেই। ঠিক, এবং এখানে আরেকটা ভার্ডিক্ট এসেছিল 2015 সালে, যেখানে বলা হচ্ছে যে ডক্টর জয়ন্ত জে পল ভার্সেস SRM ইউনিভার্সিটি, যেখানে কি বলা হচ্ছে যে ইউনিভার্সিটিসকেও অ্যাজ আ স্টেট আমরা দেখতে পারি। ঠিক আছে, স্টেট মানে একটা টেরিটরি
এবং তার টেরিটরির ভিতরে যে নিয়ম, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছে। এটা না মনে রাখলেও হবে, ঠিক আছে, যেটা মনে রাখার বিষয় সেটা আমি কিন্তু লাল পিঙ্ক হাইলাইটার দিয়ে লিঙ্ক করে দিয়েছি। ঠিক, তারপরে চলে আসি, দ্য ল ইজ ক্রিস্টাল ক্লিয়ার, ইফ হিজ ফ্রি স্পিচ ইজ নট প্রোটেক্টেড বাই কনস্টিটিউশন নো ওয়ান ক্যান অর শুড ডিফেন্ড হিম। ঠিক আছে, তো এই জিনিসটা বলাই এখানে। তো শেষে কি বলতে চাইছে, ইট উড নট অলসো ডিমোটিভেট দ্য ফ্যাকাল্টি but also result in situation where such an institution would not be able to attract outstanding scholar। তো আমাদেরকে ইনস্টিটিউশনে বা ইউনিভার্সিটিতে, ঠিক আছে, আমাদেরকে ফ্রি স্পিচ দিতে হবে, ফ্রি স্পিচের যে প্রভিশন সেটা আমাদেরকে দিতে হবে, ফ্রি অফ এক্সপ্রেশন কিন্তু দিতে হবে, কিন্তু সমস্ত জিনিসে একটা যে বাউন্ডারি রয়েছে যেটাকে আমরা বলি আর্টিকেল 9 সাবসেকশন 2, এই বাউন্ডারিটা যেন ক্রস না হয়। ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ তার এটা মানে না যে যা কিছু ইচ্ছা মনে আমরা বলে দিলাম, না, যেটা কি আর্টিকেল 19 পয়েন্ট সাবসেকশন 2তে যতটা আমাদেরকে দেওয়া হয়েছে ফ্রিডম অফ স্পিচ সেইটুকু কিন্তু আমাদেরকে বজায় রেখে আমরা নিজের ওপিনিয়ন কিন্তু আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, রাইটার কিন্তু এই জিনিসগুলো তুলে ধরছে। এরপরে চলে আসি দ্বিতীয় এডিটোরিয়াল বলা হচ্ছে ইউরোসেন্ট্রিক রিসেট এ গেটওয়ে ফর ইন্ডিয়া। ঠিক আছে, বর্তমানে কিছু একটা এগ্রিমেন্ট সই করা হয়েছে বিটুইন ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউনাইটেড কিংডম। ঠিক আছে, সেখান থেকে আমরা দেখতে পারবো যে ইন্ডিয়া, ঠিক আছে, ভারতবর্ষ কিভাবে নিজের মানে ওইখান থেকে কি অপরচুনিটি সেখানে ওইখান থেকে নিয়ে মানে আসতে চলেছে। ঠিক আছে, তো ইউনাইটেড কিংডম এবং ইউরোপিয়ান ইউনিয়ন কয়েকটা বিষয়ে ওরা এগ্রিমেন্ট করেছে, যার মধ্যে হচ্ছে কি ফুড স্ট্যান্ডার্ড, ফিশিং রাইট, ডিফেন্স অ্যান্ড বর্ডার চেক। ঠিক আছে, এই চারটে জিনিসের ওপরে তাদের কিন্তু এগ্রিমেন্ট হয়েছে, এবং এই এগ্রিমেন্টটা আমরা পজিটিভ, তার মধ্যে কি পজিটিভিটি আমাদের জন্য আসছে সেটাই কিন্তু রাইটার এইখানে তুলে ধরছে। ইট ওপেন্স এ গেটওয়ে টু পসিবিলিটি অ্যান্ড চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়া দ্যাট ডিমান্ডস আর্জেন্ট অ্যাটেনশন। ঠিক আছে, এই যে তাদের এই দুজনের মধ্যে যে এগ্রিমেন্ট সই হয়েছে, ঠিক আছে, সেটা আমাদের কিভাবে চ্যালেঞ্জেস আমাদের সামনে আসতে চলেছে, ঠিক আছে, সেগুলো আমরা একটু দেখে নেব। ঠিক, তো মোস্ট ইম্পর্টেন্ট ইউকে অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন আর আমাং ইন্ডিয়াস মোস্ট ইম্পর্টেন্ট ট্রেড অ্যান্ড ডিপ্লোম্যাটিক পার্টনার। ঠিক আছে, ওইখান থেকে আমরা অনেক জিনিস ইম্পোর্ট করি এবং অনেক জিনিস এক্সপোর্ট করি। ঠিক আছে, অ্যান্ড দেয়ার রিনিউড অ্যালাইনমেন্ট কুড রিড্র ইন্ডিয়াস গ্লোবাল স্ট্র্যাটেজিক ম্যাপ। যেহেতু ওদের একটা এগ্রিমেন্ট হয়েছে, তার ইম্প্যাক্ট কী পড়তে চলেছে আমাদের রিলেশনের উপরে সেটাও কিন্তু আমরা স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে কিন্তু তার ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, ওদের দুজনের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে তার কী ইম্প্যাক্ট পড়তে পারে সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু ডিসিশন নিতে হবে। ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট কুড রিডিফাইন ইন্ডিয়াস ট্রেড করিডর, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট অ্যান্ড সফট পাওয়ার লিভারেজ ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, বেসিক্যালি আমরা অ্যাজ আ সফট পাওয়ার আমাদেরকে বলা হয়, এবং আমাদের কি ট্রেড এঙ্গেজমেন্ট থাকবে, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু এইখানে রাইটার তুলে ধরছে। এ শেপিং অফ ইন্ডিয়াস এক্সপোর্ট ডাইনামিক। ঠিক আছে, আমাদের বর্তমানে যে আমরা এক্সপোর্ট করছি সেটা আমরা কিভাবে দেখছি। সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স ইন্ডিয়াস এক্সপোর্ট টু বোথ রিজন। ঠিক আছে, যেহেতু আমরা দুটো জায়গায় এক্সপোর্ট করি, আমরা ইউরোপিয়ান ইউনিয়নও এক্সপোর্ট করি এবং ইউনাইটেড কিংডমেও এক্সপোর্ট করি, তো দুটো জায়গায় আমরা এক্সপোর্ট করছি। এবং এটা দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ার 2024-এ ইউরোপিয়ান ইউনিয়ন $86 বিলিয়ন, ঠিক আছে, আমরা এক্সপোর্ট করেছি, এবং ইউকেতে কত $12 বিলিয়ন। ঠিক আছে, তো যেটা কি বললাম আমরা দু জায়গায় এক্সপোর্ট করছি এবং এইখানে ডেটাও ওরা দিয়ে দিয়েছে। তবে ব্রি এক্সিট, ঠিক আছে, পোস্ট ব্রি এক্সিট ইন্ডিয়াস এক্সপোর্টার হ্যাভ গ্র্যাপেলড উইথ ন্যাভিগেশন টু সেপারেট রেগুলেটরি রেজিম। মানে দু ধরনের রেজিমে কিন্তু আফটার পোস্ট ব্রি এক্সিট, ঠিক আছে, ব্রি এক্সিটের আমাদের কিন্তু দু ধরনের রেগুলেটরি আমাদেরকে দেখতে হয়েছে। কিসের জায়গায় একটা হচ্ছে যে ফার্মাকিউটিক্যাল, টেক্সটাইল, সি ফুড, এবং দ্বিতীয় হচ্ছে অ্যাগ্রো বেসড ফরেস্ট্রি। তো এই দুটো জিনিসকে আলাদা আলাদাভাবে আমাদেরকে দেখতে হচ্ছিল পোস্ট ব্রি এক্সিট। ঠিক আছে, এ হারমোনাইজড ইউকে অ্যান্ড ইউএ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কুড সিম্পলিফাই কমপ্লায়েন্স। ঠিক আছে, বর্তমানে যে এগ্রিমেন্টগুলো দেখছি সেটা থেকে কিন্তু পোস্ট ব্রি এক্সিটে যে সমস্যাগুলো হয়েছিল সেটা কিন্তু এখন আবার ঠিকঠাক করে করতে পারি আমরা। ঠিক আছে, তো এরপরে চলে আসি যে আমরা বর্তমানে কত 25% ফার্মাকিউটিক্যাল জিনিসগুলো আমরা কিন্তু এক্সপোর্ট করছি। ঠিক আছে, এবং জেনারিক মেডিসিনও আমরা কিন্তু ইউকেতে এক্সপোর্ট করছি। এর ছাড়া ইন্ডিয়ান সি ফুড, ঠিক আছে,
যেটা কি আমরা কত 60, ঠিক আছে, ক্রোর, 60,523 ক্রোর, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি যেটা কি 7.38 বিলিয়ন আমরা কিন্তু বর্তমানে এক্সপোর্ট করছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু একটা বড় নাম্বার, যেটার দ্বারা কি আমাদেরকে ভাবতে হবে যে বর্তমানে যে সিচুয়েশন ইউএস, ইউকে এবং ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, এই দুটোর মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে সেটা কিভাবে এফেক্ট করবে, যেহেতু আমাদের একটা বড় নাম্বার, ঠিক আছে, বড় নাম্বার এক্সপোর্ট আমরা ওইখানে করছি। ঠিক আছে, তো তারপরে চলে আসি এ স্ট্রঙ্গার ভয়েস ইন গ্লোবাল ডিপ্লোমেসি। গ্লোবাল ডিপ্লোমেসিতে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারবো। এ মোর সিঙ্ক্রোনাইজ ইউকে অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন ফরেন পলিসি, particularly in defense, Indo-Pacific, offer India an avenue to enhance its multilateral and coordination with European Union. তো এই যে মানে এগ্রিমেন্ট হয়েছে সেখান থেকে আমরা কিন্তু মাল্টিল্যাটারাল কোঅর্ডিনেশন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। কিসের মধ্যে? ডিফেন্সের মধ্যে, এবং ইন্ডো প্যাসিফিকের যে জায়গাটা রয়েছে সেইখানে কিভাবে আমরা নিজের ইনফ্লুয়েন্সটা তৈরি করতে পারবো সেই জিনিসগুলো কিন্তু এখানে রাইটার তুলে ধরছে, ইন কোঅর্ডিনেশন উইথ ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, India could benefit from cohesive Western support on global platform. ঠিক আছে, আমরা এদের সাথে, ঠিক আছে, ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন সাথে মিলে আমরা ওয়েস্টার্ন সাপোর্ট কিন্তু গেইন করতে পারি। কোথায় কোথায় এখানে বলে দেওয়া হয়েছে, ইউনাইটেড নেশন, G20, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, স্ট্র্যাটেজিক টাইজ উইথ ফ্রান্স, জার্মানি অ্যান্ড ইউকে আর ভাইটাল টু ইন্ডিয়াস ডিফেন্স মডার্নাইজেশন, টেকনোলজিক্যাল অ্যাম্বিশন, স্পেশালি রিগার্ডিং নাভাল পাওয়ার। ঠিক আছে, তো এইখানে আমরা ইউকে এবং জার্মানির সাথে মিলে আমরা কিন্তু ডিফেন্স যে আমাদের ইকুইপমেন্ট রয়েছে সেটাকে আরও মডার্নাইজ করতে পারি। ঠিক আছে, আপনার যে নতুন টেকনোলজি আমরা নিয়ে আসতে পারি, এবং তার ছাড়া সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের নাভাল পাওয়ার, ঠিক আছে, আমাদের যে নেভি সেইটাকে আরও আমরা এনহ্যান্স করতে পারি, আরও বাড়াতে পারি। বর্তমানের যে পরিস্থিতি, বর্তমান হচ্ছে আমরা ফ্রান্সের সাথে যুক্ত হয়ে $15.1 বিলিয়ন আমরা কিন্তু ট্রেড করছি। ঠিক আছে, 15.1 বিলিয়ন 2024-25 ডেটা এটা। ঠিক আছে, যেটা কি একটা অনেক বড় অ্যামাউন্ট। ঠিক আছে, তার ছাড়া জার্মানি এবং ইউকে, ঠিক আছে, জার্মানি এবং ইউকের সাথে মিলে কিন্তু আমরা টেকনোলজি ট্রান্সফারের ব্যাপারে কিন্তু আমাদের কথা চলছে। ঠিক আছে, এবং জয়েন্ট ডেভেলপমেন্ট। তো এই জিনিসগুলো আমাদেরকে ফোকাস করতে হবে। ইন্ডিয়া প্যাসিফিক ওয়্যার শেয়ার্ড কনসার্ন ওভার চাইনাস দেখো, ইন্ডিয়া প্যাসিফিকে কিন্তু চাইনার একটা অ্যাসার্টিভ পলিসি আছে। ঠিক আছে, এবং সেইটাকে কাউন্টার করার জন্য আমাদেরকে এই জার্মানি এবং ইউকে, ঠিক আছে, এদের সাথে কিন্তু মিলে আমাদের ডিফেন্স ইকুইপমেন্টগুলো আরও ঠিক করতে হবে, এবং টেকনোলজি ট্রান্সফারের মধ্যে কিন্তু ফোকাস করতে হবে। আমরা কতদিনের বাইরে থেকে জিনিস কিনে নিয়ে আসব। ঠিক আছে, এখন যা পরিস্থিতি, নিজের দেশে যদি তুমি ডেভেলপ করতে আরম্ভ করো তাহলে কিন্তু তোমার যে রিলায়েবিলিটি অন্য দেশের প্রতি সেটা কিন্তু কমে যাবে। নিজের ইচ্ছায় তুমি যা কিছু জিনিস নিজের থেকে, তুমি যে কটা জিনিস তুমি নিজের থেকে তৈরি করতে পারছো, এবার বাইরে থেকে তুমি যদি প্রকিওর করো, বাইরে থেকে তুমি যদি জিনিস কিনে নিয়ে আসো, তাহলে ওদের উপরে তোমাকে সোললি ডিপেন্ডেন্ট করতে হবে। ঠিক আছে, তো এইখানে এই জিনিসগুলো রাইটার তুলে ধরছে, এবং এর থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যে আমাদের যে ইন্ডিয়াস ডায়াসপোরা বা ওয়ার্ল্ড ডায়াসপোরা যেটা রয়েছে, মানে আমাদের এখানকার লোক কিন্তু বাইরে দেশে অনেক রয়েছে। ঠিক আছে, যেটাকে ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন দু জায়গায় কিন্তু অবস্থিত। ঠিক, আমাদের এইখানকার লোক, আমাদের স্বদেশীয়, এবং এখানে ডেটাও তুলে ধরেছে যে মোর দ্যান 1,10,000, ঠিক আছে, স্টুডেন্ট ভিসা টু ইন্ডিয়ান ন্যাশনালস। ঠিক আছে, এত ছেলে মেয়েও এখানে গিয়ে পড়াশোনা করছে। ঠিক, কিন্তু এইটার জন্য মানে এই যে জিনিসটা হচ্ছে ইন্ডিয়াস ডায়াসপোরা বা মানুষ এখান থেকে গিয়েও এখানে পড়াশোনা করছে, এটা কিন্তু পোস্ট ব্রেক্সিট এটা কিন্তু সমস্যা কিছুটা দেখা দিয়েছিল, কিছুটা লিমিটেশন দেখা দিয়েছিল, যেটা কি বর্তমানে হয়তো আরও ঠিক হতে চলেছে। ঠিক, তো এই ব্যাপারগুলোই রাইটার এখানে তুলে ধরছে। বেসিক্যালি এইখানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড কিংডমে যে এগ্রিমেন্ট হয়েছে সেইটার ইন্ডিয়ার কনটেক্সটে কী কী জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কী কী জিনিস আমাদের জন্য ভালো হতে পারে, ঠিক আছে, কোথায় কোথায় আমরা অপরচুনিটিসটা ইউজ করতে পারি, সেটা কিন্তু রাইটার এখানে তুলে ধরছে। এরপরে চলে আসি আমরা যে সেন্সাস করতে চলেছি। ঠিক আছে, 2000 অ্যাকচুয়ালি সেন্সাস হওয়া উচিত ছিল কত সালে?
সেন্সাস হওয়া উচিত ছিল আমাদের হচ্ছে 2021 সালে, ঠিক আছে। কোভিডের জন্য সেটা পোস্টপোন করা হলো এবং পোস্টপোন করে 2027 সালে কিন্তু এটা হতে চলেছে, উইচ ইজ 16 বছর পরে, ঠিক আছে। বেসিক্যালি সেন্সাস 11 বছর পর 10 বছর পর পর হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 16 বছর এটা হতে চলেছে, ঠিক আছে। এবং এটাও বলছে এখানে রাইটার যে এবার কিন্তু প্রথমবার ডিজিটালি এই সেন্সাসটা হবে এবং ডেটাগুলো যেগুলো আসবে সেটাকে কিন্তু আমাদেরকে ঠিকঠাকভাবে রাখতে হবে, কারণ ডেটা আমরা একটা ডিজিটাল মাধ্যমে আমরা ডেটা তুলে ধরলাম এবং ডেটাটা যদি অন্য জায়গায় ট্রান্সফার বা বিক্রি করা হয় কোনো কারণে, ঠিক আছে, সেটা কিন্তু দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে। এইসব জিনিস কিন্তু রাইটার এখানে তুলে ধরছে। আর এই জিনিসটাও বলছে যে যেহেতু ডিজিটালি এটা হবে তাহলে খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এনেবলিং ফাস্টার ডেটা গ্যাদারিং অ্যান্ড ইজিয়ার অ্যাক্সেসিবিলিটি ফর অ্যানালিসিস দেয়ার বাই অ্যালাউইং পপুলেশন লেভেল ডেটা টু বি মোর ডাইনামিক, ঠিক আছে। পপুলেশন যে বর্তমানে এত ডাইনামিক হয়ে গেছে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু এই ডেটার মাধ্যমে ডিজিটালি যেটা হবে সেটা মধ্যে কিন্তু খুব ইজিলি আমরা সেটা করতে পারবো। হাউ এভার টেকনোলজিক্যাল অ্যাডপশন অলসো হাইটেন্স কনসার্ন রিগার্ডিং ডেটা থেফট অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। যেটাকে কিছুক্ষণ আগে বললাম যে ডেটা যেগুলো আমরা তুলছি সেটা কিন্তু চুরি হয়ে যাওয়ার বা প্রাইভেসি হ্যাম্পার করার, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে যেন এই জিনিসগুলো না হয়, ঠিক। তো ইন্ডিয়া স্ট্যান্ড অ্যাজ এ ডেমোগ্রাফিক ক্রসরোড facing a challenges of growing population of young and the old alongside significant regional variation in key indicator, ঠিক আছে। তো বর্তমানে আমাদের যতটা ভেরিয়েশন, ঠিক আছে, সেটা কিন্তু আরও বাড়ছে, ঠিক। এবং সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু এই যে সেন্সাস রয়েছে সেটা কিন্তু পারফর্ম করতে হবে। ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 1931 কাস্ট ক্যাটাগরিজ উইল বি এনিউমারেটেড, ঠিক আছে। এই ডেটাতে হতে চলেছে কাস্ট এনিউমারেশন, ঠিক আছে, কোন কাস্ট কতটা রয়েছে। তো অ্যাকচুয়ালি এইখানে এখনও উঠে আসেনি, যখন উঠে আসবে তখন আমরা দেখব। লাস্ট 1931 সালে হয়েছিল, তারপরে এখন কিন্তু সেই কাস্ট সেন্সাস কিন্তু হবে, মানে কাস্ট সেন্সাস আমাদের যে বর্তমানে যে সেন্সাস হতে চলেছে সেটা কিন্তু কাস্ট ইনক্লুড করা হবে, ঠিক আছে। ডেভেলপমেন্ট প্ল্যানিং অ্যান্ড পোটেনশিয়াল ফর ফার্দার সোশ্যাল সেগমেন্ট মেক কাস্ট এনিউমারেশন এ ডাবল এজড সোয়ার্ড, ঠিক আছে। তো এবারে এখানে বলা হচ্ছে যে কাস্ট এনিউমারেশনে, ঠিক আছে, আমরা দেখতে পারবো যে কিভাবে সেটাকে আমরা পলিসিতে ইমপ্লিমেন্ট করতে পারবো, কিভাবে আমরা ডেভেলপমেন্ট প্ল্যানিং করতে পারবো, ঠিক আছে। সেই সব জিনিস কিন্তু উঠে আসবে, ঠিক। এবার এর সাথে আছে, এবার দেখো কাস্ট সেন্সাস তোমার হয়ে গেল, ঠিক আছে। কাস্ট সেন্সাস হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাকে দেখতে হবে যে ডিলিমিটেশন, ঠিক আছে, পপুলেশন বেসড যে ডিলিমিটেশন বলতে যে এমএলএ এমপি যে সিটটা রয়েছে, ঠিক আছে, তাদের যে টেরিটরি রয়েছে, কতটা জায়গা জুড়ে তাদেরকে কতটা পপুলেশন ধরে তাদেরকে বেছে নেওয়া হয়, ঠিক আছে। বিশেষ করে এই টেরিটরিগুলো কিন্তু আবার রিডিফাইন করা হবে, ঠিক আছে। ডিলিমিটেশন কিন্তু এরপরে আসতে চলেছে এবং ডিলিমিটেশন নিয়ে সমস্যা কিন্তু উঠবে। তার কারণ হচ্ছে এখনই আমরা প্রোটেস্ট দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়াতে। কী কারণে সাউথ ইন্ডিয়াতে প্রোটেস্ট দেখা যাচ্ছে? কারণ পপুলেশন কিন্তু নর্থ ইন্ডিয়াতে বেশি, ঠিক আছে, কম্পেয়ার টু সাউথ ইন্ডিয়া। এখানে রাইটার তুলেও ধরেছে যে ফর মোস্ট কান্ট্রি দিস ক্যান পেভ দ্য ওয়ে ফর নেক্সট ডিলিমিটেশন এক্সারসাইজ হবে এরপরে। পার্টিকুলারলি ইন পেনিনসুলার রিজন হ্যাভ এক্সপ্রেসড কনসার্ন দ্যাট their parliamentary representation will diminish if the population becomes the sole criterion of রিডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সাউথ ইন্ডিয়া যেটাকে বললাম, সাউথ ইন্ডিয়া কনসার্ন এখনও দেখাচ্ছে। তার কারণ হচ্ছে যে ওইখানে পপুলেশন গ্রোথ নর্থ ইন্ডিয়ার মতন নেই। পপুলেশন গ্রোথ আছে কিন্তু নর্থ ইন্ডিয়ার মতন নেই। এর জন্য ওরা কিন্তু এই কনসার্নটা দেখাচ্ছে যে যদি পপুলেশন বেসডে যদি ডিলিমিটেশন এক্সারসাইজ হয় তাহলে কিন্তু সাউথ ইন্ডিয়া পিছিয়ে থেকে যাবে। এই জিনিসটা ওরা তুলে ধরছে, ঠিক আছে। তো বেসিক্যালি আজকে নিউজ পেপারটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক। তো এটা হচ্ছে স্ট্যাম্পিড নিয়ে এডিটোরিয়ালটা, এটা ডিসকাস করলাম না। কম বেশি আমরা সবাই জানি কতজন মারা গেছে, কতটা হ্যাম্পার হয়েছে। প্রথম পেজেও আজকে নিউজে এসছে যে ওইখানে সাসপেন্ড করা হয়েছে না এফআইআর করা হয়েছে, এই জিনিসগুলো এখানে কিন্তু তুলে ধরছে, ঠিক আছে। এই যে বেঙ্গালুরু পুলিশ চিফ আউট এফআইআর নেমস আরসিবি, ঠিক আছে, আরসিবি এইখানে এফআইআর লজ করা হয়েছে। তো এই জিনিসগুলো দেখার কিছু নেই, যেটা দেখার হচ্ছে সেটা হচ্ছে এইখানে, ঠিক
ঠিক আছে, কী জিনিস, যে ট্রাম্প রিভাইভস ট্রাভেল ব্যান অন 12 কান্ট্রিজ, 12খানা কান্ট্রিজতে কিন্তু আবার ট্রাভেল ব্যান হয়ে গেছে। তো কোন কোন কান্ট্রিতে ট্রাভেল ব্যান হয়েছে? আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ইকুইটোরিয়াল গুইনা, এরিট্রিয়া, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনগুলো একটু দেখে নেবে। হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়ামেন। তো এই যে এইটা মানে এইটার জন্য ব্যান রয়েছে, ঠিক আছে, ব্যান করে দিয়েছে ট্রাভেল ব্যান ইন ইউএস, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। এবং পার্শিয়াল ব্যান কাদেরকে করেছে? বুরুন্দি, কিউবা, লাওস, সিরিয়া, লিওন, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা, ঠিক আছে। তো এই দেশকে পার্শিয়াল ব্যান করেছে, ঠিক আছে। তো কমপ্লিট ব্যান হচ্ছে এই 12টা দেশ, এবং পার্শিয়াল ব্যান হচ্ছে এই 7খানা, ঠিক আছে। তো এবং একটা জিনিস এখানে তুলে ধরছে যে দ্য ব্যান উইল নট অ্যাপ্লাই টু অ্যাথলিটস কম্পিটিং ইন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, মানে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হতে চলেছে ইন ইউএস। তার সাথে কারা থাকবে? কানাডা অ্যান্ড মেক্সিকো, মানে 3টে দেশে হতে চলেছে। তো এই ফিফা ব্যান ওইখানে থাকবে না, প্লেয়াররা ফ্রিলি ট্রাভেল করতে পারবে। এবং 2028 সালে যে অলিম্পিক হতে চলেছে লস অ্যাঞ্জেলেসে, সেখানেও কিন্তু অ্যাথলিটদের ব্যান থাকবে না। তো এই জিনিসগুলো মনে রাখার, যে অ্যাথলিটদের কোনো ব্যান নেই ইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 অ্যান্ড অলিম্পিক 2028, ঠিক আছে। তারপরে চলে আসি তামিলনাড়ু গভর্নমেন্ট এইখানে ফ্লেমিঙ্গো যে বার্ড রয়েছে, ফ্লেমিঙ্গো যে স্যাঞ্চুরি রয়েছে, ঠিক আছে, ফ্লেমিঙ্গো তাদের জন্য নতুন জায়গা লট করেছে, সেটা এখানে বলে দেওয়ার, ঠিক আছে। যেহেতু এটা নিউজে আছে বলে এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক। তো গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার, দ্য মুভ এইমস টু প্রিজার্ভ ক্রিটিক্যাল সফট ওভার পয়েন্ট along with সেন্ট্রাল এশিয়ান ফ্লাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবে, যে নতুন জায়গা অ্যালট করা হচ্ছে। এই নিউজটা আরও আসবে যখন অ্যালট করা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে চলে আসি আর কিছু কিছু ছোটো ছোটো জিনিস রয়েছে। এটা যে ডাসল্ট এভিয়েশন টাটার সাথে মিলে, ডাসল্ট এভিয়েশন, ঠিক আছে, টাটার সাথে মিলে কিন্তু এখানে কি রাফায়েলের ফিউজলেজ প্রোডাকশন কিন্তু হবে, ঠিক আছে। ফ্রান্সের পরে কিন্তু এটা প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম রাফায়েল ফিউজলেজ উইল বি প্রডিউস আউটসাইড ফ্রান্স, মানে ফ্রান্সের বাইরে এটা কিন্তু প্রথম যে এখানে কি ফিউজলেজ রাফায়েলের ম্যানুফ্যাকচার করা হবে, ঠিক আছে। তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ। তার কারণ হচ্ছে আমরা আর কতদিন, যেটাকে আগেও বললাম, কতদিন আমরা বাইরে থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসবো। আমাদেরকে নিজে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, নিজেকে ডিফেন্স ইকুইপমেন্টগুলো ম্যানুফ্যাকচার করতে হবে, ঠিক আছে। তার ছাড়া চলে আসি এখন ইলেকশন কমিশন। ওয়েস্ট বেঙ্গলেতে ইলেকশন কমিশন এখন মানে অনেকই নিউজে রয়েছে, ঠিক আছে। টু ক্রিয়েট অ্যান ইন্ডেক্স কার্ড। হোয়াট ইজ ইন্ডেক্স কার্ড? ইন্ডেক্স কার্ড হচ্ছে এক ধরনের ডেটা, যেখানে কি সেটাকে আমরা নানা রকমভাবে ব্যবহার করতে পারবো। দ্য ইন্ডেক্স কার্ড ইজ এ নন স্ট্যাটিউটরি পোস্ট ইলেকশন স্ট্র্যাটেজিক্যাল রিপোর্টিং ফরম্যাট, ঠিক আছে। এটা এক ধরনের রিপোর্টিং ফরম্যাট, যেখানে কি ইলেকশন রিলেটেড ডেটাগুলো থাকবে অ্যাট কনস্টিটিউয়েন্সি লেভেল ফর অল স্টেক হোল্ডার ইনক্লুডিং রিসার্চ, একাডেমিক অ্যান্ড পলিসি মেকার। তাহলে এই ডেটাগুলো ইন্ডেক্স কার্ডে থাকবে, যেখান থেকে কি আমরা নানা রকম ব্যবহার সেখান থেকে আমরা করতে পারবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো এইখানে এসছে, ছোট ছোট নিউজ, তার ছাড়া আর তো কিছু দেখতে পারছি না, ঠিক আছে। তো বিশেষ করে এই কটা নিউজ আজকে ছিল। তো আজকের নিউজ একটু লম্বা হয়ে গেছে, তো এবার দেখে নাও। কোনো দিন নিউজ আর্টিকেল 10 মিনিটে হয়ে যাচ্ছে, কোনো দিন 20 মিনিট 40 মিনিট লেগে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা বেশি সময় নেব না, এবং না নেওয়ারই তার কারণ হচ্ছে যে ওই ফালতু ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু ভিডিওটা লম্বা করব না। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।